গাজীপুরে ম্যানহোলে পড়ে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ এক নারী। চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা। দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা। ১৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ। এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনে ঐকমত্য না হলে জুলাই সনদ নিয়ে সংশয়, এরপর নির্বাচন নিয়ে আলোচনা। জামালপুরে পদযাত্রায় নাহিদ ইসলাম। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি সুমাইরাত্রী। ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও মেলেনি গাজীপুরের টঙ্গীতে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর সন্ধান। সকাল থেকে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশন। তবে উৎসুক জনতার ভিড়ে ব্যাহত হচ্ছে কাজ। স্থানীয়দের অভিযোগ, সিটি কর্পোরেশন ও সড়ক বিভাগের অবহেলায় এই মর্মান্তিক ঘটনা। ফরহাদ আহমেদ বাবুর ছবিতে আরও জানাচ্ছেন ইফতেখার রায়হান। রোববার রাত ৮টা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে উন্মুক্ত ম্যানহোলে পড়ে মুহূর্তে হারিয়ে যান এক নারী। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে। রাত ১:৩০ পর্যন্ত উদ্ধার অভিযান চলার পর মুষলধারে বৃষ্টি ও স্রোতের কারণে অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস। সোমবার সকাল ৮টা থেকে ফের শুরু হয় অনুসন্ধান। ফায়ার সার্ভিস জানায় ম্যানহোলটি অন্তত ১০ ফুট গভীর এবং বৃষ্টির কারণে স্রোতও বেশি। এমন অবস্থায় সিটি কর্পোরেশনের সহায়তায় আশপাশের ড্রেনের ঢাকনা খুলে চলছে তল্লাশি। যেখান থেকে নারীটি ডুবে গেছে ওখান থেকে আমরা পানি যে বেরিয়ে গেছে লাস্ট চকের মধ্যে এই পর্যন্ত আমরা ২বার সার্চ করেছি এবং প্রচণ্ড বৃষ্টি, পানির অনেক স্রোত, সম্পূর্ণ বিপরীত পরিস্থিতিতে আমরা কাজ করে গেছি। ২টা লাইন এক হয়েছে, এই সমস্ত জায়গায় যদি কোনো কারণে আটকা থাকে এটাই আমরা দেখব, তারপরে লাস্ট পর্যন্ত আমরা চালিয়ে যাব উদ্ধার না হওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা। স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে ঢাকনাবিহীন এই ম্যানহোল, যদিও কোনো ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্টরা। তাদের গাফিলতিতেই এমন মর্মান্তিক ঘটনা। যখন এটা পানিতে ভরা থাকে তখন কিন্তু বোঝা যায় না যে আসলে কোন জায়গায় স্ল্যাব আছে কোন জায়গায় স্ল্যাব নাই। হাসপাতালের পক্ষ থেকে এগুলি করতে পারেন কিন্তু করে না। তারা বলছে যে আমরা এটা আমাদের কোনো কাজ না, এটা সিটি কর্পোরেশনের কাজ। তবে নগর কর্তৃপক্ষের দাবি, মহাসড়কের পাশের ড্রেনটি বিআরটি প্রকল্পের আওতায়। প্রকল্পের কাজ শেষ না হওয়ায় রক্ষণাবেক্ষণ এখনও সিটি কর্পোরেশন বুঝে নেয়নি। গাজীপুর সিটি কর্পোরেশনের অধীনে কোনো ড্রেন না, এটা হচ্ছে বিআরটি প্রকল্পের একটা ড্রেন এবং এই ড্রেনটা বিআরটিএ মেনটেন করে এবং সবচেয়ে বড় কথা তারা কিন্তু সিটি কর্পোরেশনকে এখনো হ্যান্ডওভার করেননি বিষয়টা। এদিকে নিখোঁজ ওই নারীকে ফারিয়া তাসনিম জ্যোতি বলে দাবি করছেন তার স্বজন ও সহকর্মীরা। দুর্ঘটনার সময় জ্যোতি কাজের সূত্রে ওই এলাকাতেই ছিলেন বলে জানান তারা। ঘটনার পর থেকে তার মুঠোফোন বন্ধ রয়েছে। ৮টার পর থেকে তার নাম্বার বন্ধ, মানে আমার বোনের নাম্বার বন্ধ পাওয়া যাচ্ছে। পরে আমি আমাদের গ্রুপের ফুটেজ এবং আমাদের সহকর্মীদের ফুটেজ দেখে তখন আমার মানে ধারণা হলো যে তাহলে কি আমার বোন কিনা। উনি হসপিটালে যাওয়ার কথা কিন্তু হসপিটালে যায় নাই। ও নিচে এসে নেমে দেখে যে ম্যাডামকে পাওয়া যাচ্ছে না এবং মোবাইলও বন্ধ পাওয়া যাচ্ছে। আগামীতে কেউ যেন এমন দুর্ঘটনার শিকার না হয় সেজন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা। ইফতেখার রায়হান, এখন গাজীপুর। এ নিয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ইফতেখার। ইফতেখার, ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও সেই নিখোঁজ নারীর সন্ধান কিন্তু পাওয়া যায়নি। এখন আসলে উদ্ধার অভিযানের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, এবং একই সাথে জানতে চাই ফায়ার সার্ভিস আসলে কি বলছে? রাত্রি প্রায় ২০ ঘন্টা পেরিয়ে গেছে, তবে এখন পর্যন্ত গতকাল যেই নারী উন্মুক্ত ম্যানহোলে পরে নিখোঁজ হয়েছে তার সন্ধান পাওয়া যায়নি। আমরা দেখেছিলাম যে গতকাল রাত ১:৩০ পর্যন্ত ফায়ার সার্ভিস অভিযান চালায়। এরপরে অভিযান স্থগিত করার পর আজকে সকাল ৮টা থেকে কিন্তু ফায়ার সার্ভিস এবং সিটি কর্পোরেশন তারা যৌথভাবে এইখানে তারা উদ্ধার অভিযানে নেমেছে এবং সকাল ৮টা থেকে এখন পর্যন্ত বিরতিহীন ভাবে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা যেটি বলছেন, যতক্ষণ পর্যন্ত তার কোনো সন্ধান না পাওয়া যায় কিংবা তার মরদেহ না পাওয়া যায় সে পর্যন্ত তারা উদ্ধার তৎপরতা চালিয়ে যাবেন। এবং এখানে আমরা দেখেছি তারা যখন উদ্ধার তৎপরতা চালাচ্ছেন তখন কিন্তু উৎসুক মানুষের একটি ভিড় রয়েছে এবং সেটি কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত চলমান। এবং এই উৎসুক মানুষের ভিড় সামাল দিয়ে উদ্ধার তৎপরতা চালাতে তাদের কিন্তু বেশ হিমশিম খেতে হচ্ছে। এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছিলাম, যিনি নিখোঁজ হয়েছেন দাবি করা হচ্ছে
সেই ওষুধ কোম্পানির যিনি ন্যাশনাল সেলস ম্যানেজার ফারিয়া তাসনিম জ্যোতি, তার যে মোবাইল নাম্বারটি যেটি বন্ধ রয়েছে গতকাল রাত থেকে, সেই নাম্বারটি পুলিশ তাদের যে তথ্য প্রযুক্তির মাধ্যমে তারা নিশ্চিত হয়েছেন, যিনি 8টা 6 মিনিটে তিনি যে হোসেন মার্কেট এলাকায় সেখানে তিনি অবস্থান করছিলেন এবং 8টা 6 মিনিটের পর থেকে তার মুঠোফোনটি বন্ধ রয়েছে। সে কারণে অনেকটা নিশ্চিত করে বলা যায় যে যিনি নিখোঁজ হয়েছেন তার নাম হচ্ছে ফারিয়া তাসনিম জ্যোতি বলে তারা নিশ্চিত হচ্ছেন। এবং আমরা এই যে ঘটনাস্থলে এই যেই জায়গাটিতে মূলত তিনি নিখোঁজ হয়েছেন, সেই জায়গাটি হচ্ছে মূলত সিটি কর্পোরেশনের ড্রেন বলা হচ্ছিল। তবে আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যেহেতু এটি বিআরটি প্রকল্পের আওতাধীন একটি ড্রেন এবং এই ড্রেনটি নির্মাণ করেছিল সড়ক ও জনপথ বিভাগ, যে কারণে যেহেতু প্রকল্পের কাজটি শেষ করা হয়নি, তাই এটি কিন্তু এখন পর্যন্ত রক্ষণাবেক্ষণ কিংবা এটির সম্পূর্ণ দায় দায়িত্ব কিন্তু রোডস এন্ড হাইওয়ে অর্থাৎ সড়ক ও জনপথ বিভাগের। সেক্ষেত্রে সিটি কর্পোরেশন এর দায় নেবে না বলে জানিয়েছেন এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই ঘটনা, এবং আগামী 7 কার্য দিবসের মধ্যে তাদেরকে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে টঙ্গী থেকে সবশেষ তথ্য। টানা বৃষ্টিতে আবারও জলাবদ্ধতার কবলে বন্দর নগরী চট্টগ্রাম। হাঁটু থেকে কোমর পানির নিচে নগরীর নিচু এলাকা, ডুবে গেছে সড়ক, বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, সব জায়গা। সকাল থেকে জলাবদ্ধতায় স্থবির পুরো শহর, দুর্ভোগে নগরবাসী। জলাবদ্ধতার এই অভিশাপ থেকে স্থায়ী মুক্তি চান তারা। আর জানাচ্ছেন হুসেন জিয়াদ। বৃষ্টিতে আবারও ডুবল বন্দরনগরী চট্টগ্রাম। রাতভর টানা বৃষ্টির পর সোমবার ভোর থেকেই পানিতে তলিয়ে যায় নগরীর অনেক এলাকা। বহদ্দারহাট, আগ্রাবাদ, চকবাজার, কাপাসগোলা কিংবা হালিশহর সড়কের দিকে তাকালে খাল বা নদী মনে হলেও এগুলো শহরের ব্যস্ততম এলাকার রাস্তা। কোমর সমান পানি আর যানজটের দুর্ভোগে পড়েছেন শহরের বাসিন্দারা। রাস্তায় আটকা পড়ে অ্যাম্বুলেন্স, স্কুল বাস, অফিস যাত্রী সহ হাজারো মানুষ। অনেকে আবার কয়েক কিলোমিটার হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেন। ম্যানহোলের নালাটা আপনার ঢাকনাটা সবসময় খোলা, তারপর আপনার পানি যাইতে পারে না, বাচ্চারা পড়ে যায়, অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। বিল্ডিংয়ের রিন্টারগুলি আছে, ওখানে রিন্টারগুলি রয়ে যাওয়াতে নালাতে মনে করেন নালা ব্লক হয়ে যাচ্ছে। আমি কদমতলী থেকে চিটাং মেডিকেলে যাবো, আমার রোগী আছে, এখন পানির জন্য যেতে পারতেছি না, গোড়াঘাট দেখেন ভিজে গেছে। প্রায় 1-1.5 ঘন্টা হবে এখানে দাঁড়াই আছি। ওইখান থেকে গোলফার থেকে এখানে পর্যন্ত আসছি, এখানে আইসা তো এই অবস্থা, আর যাইতে পারতেছি না। শুধু রাস্তা নয়, অনেকের বাসাবাড়িতেও ঢুকে গেছে পানি। রান্নাঘর থেকে শোবার ঘর, সব জায়গায় পানি। শিশু, বৃদ্ধসহ সব বয়সী মানুষ পড়েন ভোগান্তিতে। স্বল্প আয়ের মানুষের আয় উপার্জনেও পড়ে ভাটা। পানি তো একার বেশি, পানির মধ্যে ডুবে যায়। আজকে তো মালিকের ইনকাম তো 1 টাকাও জমা নেবে না, কম নেবে না। দুপুরে জলাবদ্ধতার কবলে পড়া এলাকা পরিদর্শনে বের হন মেয়র। এছাড়া পাহাড় ধসের শঙ্কায় থাকা বাটালিহিল এলাকাও ঘুরে দেখেন তিনি। জানান, সিডিএ বেশ কয়েকটি খালে জলাবদ্ধতা প্রকল্পের কাজ শেষ করতে পারেনি, তাই কোনো কোনো এলাকায় এবছরও জলাবদ্ধতা হচ্ছে, তবে সেটা আগের বছরের চাইতে কম। এই হিজড়া কালের সংস্কারটা কমপ্লিট হলে এবং এই নালাগুলো কাজগুলো হলে এবং রাস্তাটা একটু উঁচু হলে আমি মনে করি ইনশাল্লাহ এই এলাকার যে প্রবলেমটা সেটা সলভ হবে। বর্ষাকাল শেষ হলে আমরা রাস্তাটার কাজ ধরবো, আর নালার কাজটা আমাদের চলতে থাকবে। আমি এখন দেখে গেছি নালার কাজ আমরা চালাবো, আর খালের কাজটা যারা উন্নয়ন কর্তৃপক্ষ কাজ চলছে, চলমান আছে। বৃষ্টি আশীর্বাদ হলেও চট্টগ্রামে হরহামেশাই তার রূপ নেয় অভিশাপে। নগরবাসী চান জলাবদ্ধতার এই অভিশাপ থেকে মুক্তি, চান স্থায়ী সমাধান। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন। রাকসু হল, সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি ভোট অনুষ্ঠিত হবে আগামী 15 সেপ্টেম্বর। নির্বাচন কমিশন জানিয়েছে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তফসিল ঘোষণায় সভা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সকল হল, প্রভোস্ট, রিটার্নিং ও চিফ রিটার্নিং কর্মকর্তা সহ ছাত্র সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এতে রাকসু নির্বাচন কমিশন সকলের উপস্থিতিতে তফসিল ঘোষণা করেন। ইতিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ছাত্র প্রতিনিধি, পুলিশ, সাংবাদিক সহ সকলেই এই নির্বাচনে সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ এনামুল হক। আগামী 31 জুলাই নির্বাচনের আচারবিধি প্রকাশ করা হবে। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী 6 আগস্ট।
আচরণবিধি প্রকাশ 31/7/2025 রোজ বৃহস্পতিবার। খসড়া ভোটার তালিকা প্রকাশ 6/8/2025 বুধবার। ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি 7/8/2025 ও 10/8/2025 থেকে 12/8/2025 বৃহস্পতিবার ও রবিবার থেকে মঙ্গলবার সকাল 9টা থেকে 5টা পর্যন্ত। জামালপুরের পর এবার ময়মনসিংহে এনসিপির কেন্দ্রীয় নেতারা নগরের টাউন হলে জনসভায় বক্তব্য রাখছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। ইসলাম আমাদের সামনে ভবিষ্যতের রাজনীতি, ভবিষ্যতের বাংলাদেশ, বাংলাদেশের সমস্যা এবং উত্তরণ নিয়ে কথা বলবেন। আমরা আহ্বায়ক নাহিদ ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী পরবর্তী বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজনে যদি আমাদের জীবন দিতে হয় সেটি দিতে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে লড়াইয়ে, সংগ্রামে, বিজয়ে। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, এনসিপি এনসিপি জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লালমনিরহাট রেলওয়ে স্টেশন এলাকার বিডিআর গেটে দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আন্তনগর লালমনি এক্সপ্রেসের দুটি বগি উল্টে আহত হয়েছেন অন্তত 5 জন। এই ঘটনার পর থেকে লালমনিরহাট বুড়িমারি রুটে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। অপরদিকে বিডিআর গেট হয়ে পুরান বাজারের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগও বন্ধ হয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান দুপুরে বুড়িমারি থেকে পার্বত্যপুরগামী লোকাল ট্রেনটি লালমনিরহাট রেলওয়ে স্টেশনে ঢুকছিল। এ সময় বিডিআর গেট এলাকায় অপর একটি রেল লাইনে লালমনি এক্সপ্রেস ট্রেন ঘোরানো হচ্ছিল। সেই মুহূর্তে লোকাল ট্রেনটি সজোরে ধাক্কা দেয় লালমনি এক্সপ্রেসকে। এতে ওই এক্সপ্রেসের দুটি বগি উল্টে যায়। এ সময় আহত হন 5 জন, যাদের প্রত্যেককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। লালমনিরহাট রেলওয়ে কর্তৃপক্ষ জানায় ভুল সিগন্যালের কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। লালমনি এক্সপ্রেস গতকাল রাতে একটা ফেলিওর ছিল, তো আমাদের আজকে দেরিতে ঢুকছে। তো ওই যে এমটির একটা সেটা নিয়ে যাওয়ার জন্য ছিল। তো এই সময় 66 কারেক্ট ট্রেন আসছে। তো এখন এটা আমাদের আসলে তদন্তাধীন ব্যাপার যে আসলে কোন কারণে এটা হয়েছে, এটা তদন্তের আগে বলা যাবে না। যেহেতু ঘটনাটা হয়েছে, আমাদের প্রায়োরিটি হচ্ছে এখন লাইনটা ক্লিয়ার করা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত টাঙ্গাইলের সখীপুরের মেহনাজ আফরিন হুমায়রার কবরে শ্রদ্ধা নিবেদন করেছে বিমান বাহিনী। দুপুরে উপজেলার হতেয়া কেরানীপাড়া এলাকায় হুমায়রার কবরে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। বিমান বাহিনীর প্রধানের পক্ষে ফুলেল শ্রদ্ধা জানান বীর উত্তম সুলতান মাহমুদ বিমান ঘাটের উইং কমান্ডার আব্দুল আল মামুন। পরে একই দুর্ঘটনায় নিহত মির্জাপুরের নয়াপাড়া গ্রামের তানভীর আহমেদের কবরে শ্রদ্ধা জানায় বিমান বাহিনী। এ সময় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে শোকাহত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন উইং কমান্ডার। অনাকাঙ্ক্ষিত মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করে আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এদিকে রাঙামাটির সন্তান উক্কো ছায়ং মারমার সমাধিতেও শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী। আমার একটাই প্রত্যাশা, আর যেন কোনো মায়ের বুক খালি না হয়। ঢাকা শহরে অন্তত পক্ষে ঢাকা শহরের মতো এই ঘনবসতিপূর্ণ জায়গায় যেন এই ধরনের ফাইটার প্লেন যেন আর চালানো না হয়। কারণ যতই সরকার বলুক যে আমাদের দুর্ঘটনা ঘটবে না, আসলে দুর্ঘটনার গ্যারান্টি তো কেউ দিতে পারে না। মেহনাজ আফরিন হুমায়রা তার বিদায়ী আত্মার প্রতি মাগফিরাত কামনা করি। আপনারা দেখছেন বিমান বাহিনী সবসময় আপনাদের সবার পাশে আছে, সবসময় সহযোগিতা করছে এবং সবসময় থাকবে। এছাড়া বিমান বাহিনী একটা ডিজাস্টার সেল গঠন করছে, যেখানে বিমান বাহিনীর সদস্যরা 24 ঘন্টা সম্ভবত 12 ইউনিটের সাথে ডিউটি করতেছে এবং সবসময় আমাদের সাথে আছে। রাঙামাটির কাপ্তাই হ্রদে প্রজনন মৌসুমে মাছ শিকারে 3 মাসের নিষেধাজ্ঞা আরও 2 দিন বাড়িয়ে 2 আগস্ট দিবাগত রাত 12টা পর্যন্ত নির্ধারণ করা হচ্ছে। একই সাথে মৎস্য অবতরণ ঘাটগুলোতে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মাছের শুল্কায়নের সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে কাপ্তাই হ্রদে হতে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত জানানো হয়। মূলত কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের সুষ্ঠু প্রাকৃতিক প্রজনন ও বিকাশের স্বার্থে
প্রতি বছরই কাপ্তাই হ্রদে 1 মে থেকে 31 জুলাই পর্যন্ত 3 মাস মাছ শিকার বন্ধ রাখা হয়। হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞাকালীন মৎস্য আহরণের উপর নির্ভরশীল প্রায় 26,000 জেলেকে বিশেষ VGF কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা দেওয়া হয়। VGF এর চাল 40 কেজি করার দাবি জানিয়েছে জেলেরা। জামালপুরের পর এবার ময়মনসিংহ এনসিপির কেন্দ্রীয় নেতারা নগরীর টাউন হলে জনসভায় বক্তব্য রাখছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। প্রত্যাশা করি এই প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো আমাদের প্রয়োজন। ইনশাআল্লাহ আমরা 5ই আগস্টের মধ্যেই জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আদায় করতে পারবো এবং 3রা আগস্ট আমরা ঢাকায় জড়ো হচ্ছি। ময়মনসিংহবাসীকে আমরা আগাম দাওয়াত দিয়ে যাচ্ছি যাতে ময়মনসিংহবাসী আমাদের সাথে এই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আদায়ে আমাদের সাথে যোগ দেয়। এবং জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীদের উদ্দেশ্যে আমাদের আহ্বান থাকবে, আপনারা জনগণের পাশে দাঁড়ান, জনগণের সমস্যা সমাধান করুন, আপনারা সামাজিক আন্দোলন গড়ে তুলুন। এই ময়মনসিংহবাসীর পক্ষে আপনারা আন্দোলন গড়ে তুলুন, দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন। যেভাবে গণ অভ্যুত্থানে আপনারা রাজপথে নেমে এসেছিলেন, ঠিক একইভাবে আপনারা সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলুন। ইনশাআল্লাহ ময়মনসিংহবাসীও আপনাদের সাথে এসে দাঁড়াবে। ময়মনসিংহের টাউন হলে জনসভায় বক্তব্য রাখছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। শেষ করছি এখন জনপদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।